আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস কম্পিটিটর অ্যানালাইসিস পার্ট 2। তো কম্পিটিটর সম্পর্কে আমরা মোটামুটি যাই হোক বুঝছি কি না? বুঝছি তো। অনেকেই অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, অনেকে হয়তো বুঝছেন বাট জমা দেয়নি, যে কোনো কারণে হতে পারে। বাট আমি আশা করি তারাও জন্য বুঝুক। তো কম্পিটিটর অ্যানালাইসিসটা আমাদের জন্য এত বেশি দরকার যেহেতু আমরা আমাদের ইয়েটা নিয়ে র্যাঙ্কিং এ যেতে চাই। তো সরি, অনার্স। তো আমাদের খুব বেশি প্রয়োজন। তো আমরা যদি আমার কম্পিটিটরের খুঁটিনাটি ধরতে পারি তাহলে আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয় র্যাঙ্কিং এ যাওয়ার। এই জন্যেই যে তার ভুলগুলাই আমার জন্য খুব বেশি বেনিফিশিয়াল। এখন একটা বিষয় ধরেন যে আপনি ভাইভা দিতে যাবেন। আচ্ছা, আপনি একটা যে ভাইভাতে গেলেন, ভাইভাতে আপনার বেস্ট ফ্রেন্ড আছে, তখন আপনি বাইরে থেকে শাকসুক নিয়ে বলতেছেন যে একটু জানতে পারলে হয়তো ভাইভাতে কি হচ্ছে, ভাইভাতে কি প্রশ্ন হচ্ছে, বা এরকমটাই হয় যে বাইরে চলে আসলো, আসার পর জিজ্ঞেস করলো যে এই কি প্রশ্ন ধরতেছে, এইরকম টাইপের হয় না? মানে আমি করছি তাই ভাবছি যে আপনারা কেউ করতে পারেন, এরকম হয় আর কি। তো আমরা যদি সরাসরি দেখতে পারি আমার কম্পিটিটরের ভুল কোথায়, একদম মানে খুব ভালোভাবে বুঝতে পারি, তাইলে আমার জন্য খুব বেশি সুবিধা হয়। তার ভুল ধরা মানে কি আমার জন্য যেহেতু বেনিফিশিয়াল। তো আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করছি তা আমরা একটা টুলের সাথে পরিচয় হই, সেটা হলো উ র্যাঙ্ক। হ্যাঁ, উ র্যাঙ্ক, উ র্যাঙ্ক। এটা আপনারা ক্রমেও ইয়ে করতে পারেন। এই যে, আচ্ছা, উ র্যাঙ্ক আমরা ইয়েটাও নামাইতে পারি, ওটা যেহেতু ইয়ে করা লাগবে আমরা না যাই, আমরা এক্সটেনশন নামাই। উ র্যাঙ্ক একটা ওয়েবসাইট প্লাস এটা গুগল ক্রোমের জন্য এক্সটেনশনও আছে। এই যে এসইও ওয়েবসাইট অ্যানালাইসিস, উ র্যাঙ্ক। হ্যাঁ, দেখেন, এই যে অ্যাড করে নিলাম। আচ্ছা, এই যে অ্যাড হয়ে গেছে, বাটনটা দেখতে পাচ্ছেন? এই যে অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম? আমাদের ইয়েটা কি ছিল? ওয়েট লস, ওয়েট লস। আচ্ছা, তারপরে তার আগে একটা কথা বলিনি, আমাকে একজন প্রশ্ন করছিলেন যে আম, কি প্রশ্ন করছিলেন গতকালকে? ও, উনি বলতেছেন যে আমার সবগুলাই আমার কম্পিটিটর কি ওইগুলো আমি বুঝবো কিভাবে? আচ্ছা, ব্যাপারগুলো ঠিক। আমার কিওয়ার্ডটা কি? হাউ টু লুজ ওয়েট। হ্যাঁ, এটা আমার কিওয়ার্ড। বাট এখানে দেখেন একটা জিনিস আছে, যেমন থিনি চেঞ্জ, এটা কিন্তু 10-15টার মধ্যে চলে আসছে। তো আমাদের কম্পিটিটর কিন্তু ওইটা না। আমার কিওয়ার্ড নিয়ে যারা কাজ করতেছে ঠিক তারাই কিন্তু আমার কম্পিটিটর। এখানে যে 10-15টা দেখাচ্ছে সবাই কিন্তু আমার কম্পিটিটর না। যেমন যেমন হাউ টু লুজ ওয়েট, এটা আমার কম্পিটিটর। ওএস টু লুজ, লুজিং, লুজ ওয়েট ফাস্ট, এটা আমার কম্পিটিটর। এইটা আমার কম্পিটিটর। এই যে ওএস টু বার্ন ফ্যাট, এটা আমার কম্পিটিটর না, বাট এর কোনো একটা পেজে, কোনো একটা ইন্ডেক্সের এইটা সম্পর্কে ভালো লেখা আছে, এই জন্যেই সে কিন্তু এই মানে পেজে চলে আসছে। তো আমরা ফার্স্টে প্রথমগুলাই আমরা দেখব, এই যে এটা হাউ টু লুজ ওয়েট ফাস্ট, যেহেতু আমার কিওয়ার্ডের সাথে মিলে গেছে, তো এইটাতেই যাই। আচ্ছা, অথরিটি নিউট্রিশন, আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি সেই কিওয়ার্ডের একটা কম্পিটিটর অথরিটি নিউট্রিশন, এই ওয়েবসাইটটা আমার কম্পিটিটর। তো আমরা তার কিছু ইয়ে দেখব। আচ্ছা, উ র্যাঙ্কে যদি আমরা যাই, ও একটা রিপোর্ট দেখাবে। রিপোর্টটা দেখা যায়?
হ্যাঁ 85.54, এটা একটু জেনারেট হতে একটু দেরি লাগে, 1-2 মিনিট দেরি লাগে। তো আমরা যেহেতু আমাদের ট্রায়াল করতে অনেক ঝামেলা আছে, সেহেতু আমরা এক্সটেনশনটা ইউজ করব, আমাদের জন্য ভালো হবে। এটা আমরা এইটা এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা দেখতে পারবো তার খুব ভুলগুলো, আর যা আমাদের জন্য খুব উপকার হবে। আচ্ছা দেখি, এর পার্সেন্টেজ দিছে 84.4, মানে খুব ভালো একটা র্যাঙ্কিং এ আছে, সে র্যাঙ্কিং এ আছে। তো সে তার ভুলগুলা দেখি, তার আগে এইগুলা নিয়ে পরিচয় হই। এটা হলো পাস, গ্রিন মানে পাস, মানে সে ভালো এই বিষয়টাতে পাস করছে। বা কিছু কিছু দেখেন যে ইরোর দেখাবে, তো ওই বিষয়টা না। তো পাস করলে গ্রিন চিহ্ন আসবে, হালকা ইমপ্রুভ আছে ও ইয়েলো চিহ্ন। আচ্ছা, রেডটা ক্রস মানে ইরোর। আপনি যখন একটা ওয়েবসাইট করবেন, আপনারও যদি ও র্যাঙ্কে যান তাহলে দেখা যাচ্ছে আপনার অথরিটি যে এগুলা যারা অ্যাডমিন পর্যায়ে আছে তাদের একটা ছবি আসবে, এটাই স্বাভাবিক। আমরা এসইওর ফার্স্টে আমরা মনে হয় ডায়াগনোসিসে এইটা নিয়ে আলোচনা করছিলাম, টাইটেল ট্যাগ গুলা নিয়ে। তারপরেও আমরা কম্পিটিটরের এই পার্টে আলোচনা করি একটু। টাইটেল ট্যাগটা কি একটু বলেন। শুরুতে টাইটেল, এক্স্যাক্টলি শুরুতে টাইটেল। টাইটেল তো আমরা বুঝছি যে হাউ টু লুজ বডি ফ্যাট, তারপরে যে কিছু লেখা থাকে ওইটা। আচ্ছা, মেটা ডিসক্রিপশন, এইটা আমার ওয়েবসাইটটা যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যাই, আরেকবার দেখি। এই যে একটু কিছু লেখা নেই, এই যে দেখেন, had it with strict digest সরি কি ডায়েটস। হ্যাঁ, তো এইটা হলো মেটা ডিসক্রিপশন। তাহলে আমরা ওনার একটা ফল্টও পাইনি, প্রথম যে দুইটা দেখলাম তার একটা ফল্টও পাইনি, তার মানে ও এই দুইটা অবস্থানে খুব ভালো অবস্থানে আছে। আচ্ছা, মেটা ডিসক্রিপশন তো আমরা বুঝছি। আচ্ছা, এবার দেখবো হেডিং। হেডিংটা কি? টাইটেল, হ্যাঁ। টাইটেল যেটা আমার ওয়েবসাইটে শো করবে, এই যে এইটা H1 প্লাস টাইটেল, দুইটা একই জিনিস। H1 টাইটেল দুইটা একই জিনিস। তো যেটা আমাকে ওয়েবসাইটের সামনে পরিচয় করে দিচ্ছে, ওইটার কি দ্বিতীয় কোনো কপি থাকতে পারে? অবশ্যই পারে না, কারণ আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। H1 এ থাকবে এক জিনিস, H2 এ থাকবে আরেক জিনিস। H1টা কি? H1টা হলো আমার টাইটেল ট্যাগ বা হেডিংটা। আচ্ছা দেখেন, ওনার হেডিংটাতে H1 এ গিয়ে আছে কি, সিম্পল ওয়েজ টু রিলিভ স্ট্রেচ অ্যান্ড অ্যানেক্সিটি। বাট ওয়েবসাইটের যখন আমরা শুরুতে ঢুকতেছিলাম তখন কিন্তু এই জিনিসটা দেখতে পাইনি, দেখছি কি হাউ টু লুজ বডি ফ্যাট। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এর 16টা স্যাম্পল ওয়ে আছে, পথ আছে, বাট এটা মেজার করে না। আচ্ছা, H2 তে দেখেন, যাই হোক এটা ওনারা ভুল দেখাইছেন। H1, H2, H3 এটা আমরা দেখবো অন পেজের ক্লাসে লাইভ। হ্যাঁ, এখানে আমরা জাস্ট ধারণা নিচ্ছি যে আমরা কি কি ওয়েতে গেলে একটা কম্পিটিটরে আমরা ব্রেক করতে পারবো, তার পজিশনটা ব্রেক করতে পারবো। আচ্ছা, এই যে একটা ভুল বের হলো H1, তার মানে H1 খুব একটা কঠিন জিনিস না, আমরা যদি একটু সতর্ক হই তাহলে H1টা আমরা ঠিক করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখি আর কি, কিওয়ার্ড ক্লাউড। কিওয়ার্ড ক্লাউডটা কি? ভিউজ লেখাটা এখানে টোটাল যে র্যাঙ্কিংটা দেখাচ্ছে, যেসব জিনিসগুলো দেখাচ্ছে, এটা কিন্তু হোম পেজের উপর। আচ্ছা, কিওয়ার্ড ক্লাউড ভিউজ আছে 10 বার। আচ্ছা, AUG লেখাটা আছে হোম পেজে 9 বার, 9 জায়গায়। নিউট্রিশন আছে 5 বার, অথরিটি আছে 4 বার, হেলথ আছে 4 বার, হেলেন আছে কতবার? 3 বার। ক্লাউড এটা বুঝতে পারলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, কিওয়ার্ড ক্লাউডটা কি? কিওয়ার্ড ক্লাউডটা এই টোটাল কিওয়ার্ডটা মানে র্যাঙ্কিংটা দেখাচ্ছে হোম পেজের উপরে। আচ্ছা, এখন এই হোম পেজে যতগুলো আর্টিকেল, হোম পেজে জাস্ট যতগুলো আর্টিকেল লেখা আছে তার একটা ক্লাউডই দেখাচ্ছে। এই হোম পেজে ভিউজ লেখাটা 10 বার আছে। সাপোজ এটা আমরা যদি, এইটা হোম পেজ, এই হোম পেজে যতটুকু পর্যন্ত আছে ভিউজ লেখাটা 10 বার পাওয়া যাবে। দেখি পাওয়া যায় কিনা। Ctrl+F যদি আমরা চাপি, ভিউজ, দেখি এন্টার দিয়ে আসে কিনা। যাক, এটা ওইভাবে দেখাচ্ছে না।
হওয়ার কথা ছিল। আচ্ছা, আমরা কিছুক্ষণ পরে ব্রেক দেওয়ার পরে এখানে যাবো, হ্যাঁ। কিওয়ার্ডস ক্লাউডিটা আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি কি কারো সমস্যা আছে? এটা সমস্যা, এগুলা নর্মাল জিনিস কিন্তু। আচ্ছা, কিওয়ার্ড কনসিস্টেন্সি। কিওয়ার্ড কনসিস্টেন্সিটা কি? দেখেন, ক্লাউডিতে ভিউজ লেখাটা 10 বার আছে, তার মানে এটা নিশ্চয়ই আমাদের ইম্পর্টেন্ট এই হোম পেজটার জন্য। এইউজি নিউট্রিশন এগুলো নিশ্চয়ই ইম্পর্টেন্ট, এই জন্য এর ঘনত্বগুলো খুব বেশি আছে, 9 বার আছে, 5 বার আছে, 10 বার আছে। যেমন এখানে ইজ যদি 3 বার থাকে তাহলে দেখাতে ইজ 3 বার আছে, হ্যাঁ। আবার এরকমটাও হতে পারে ইজ যেহেতু সাহায্যকারী ভার্ব ওই জন্য মেনশন করেন এটা, যাই হোক অনেকগুলো ক্ষেত্র থাকতে পারে। কিওয়ার্ড এখানে দেখা যাচ্ছে ভিউজ ফ্রিকোয়েন্সিতে আছে, ভিউজটা এত ইম্পর্টেন্ট তাহলে ফ্রিকোয়েন্সিতে 10 বার আছে। ফ্রিকোয়েন্সি বলতে কি, এই যে ক্লাউডিটা, এটার ভিউজের ঘনত্বটা ফ্রিকোয়েন্সিটা 10 বার, কিন্তু টাইটেলে কেন নাই? এইটা একটা রং, যে তোমার হোম পেজে 10 বার ভিউজ কথাটা আছে, তার মানে এটা ইম্পর্টেন্ট, বাট টাইটেলে কেন নাই? এরকম প্রশ্ন আসতে পারে না? এরকম প্রশ্ন আসছে তোমার, আমি যদি বলি আপনার নাম হেলথ সাপোজ, কিন্তু আপনার বাসার সামনে হেলথ লেখাটা নাই কেন? তাহলে আমরা কিভাবে বুঝবো যে আপনারই বাড়ি এটা? যদি হেলথ লেখাটা থাকতো তাহলে না বুঝতাম যে আপনার বাড়ি। সো ওইভাবে নাই, কিন্তু দেখেন এরকম একটা কথা, এইউজি এটার 9 বার আছে, বাট টাইটেলে কেন নাই? এইটা একটা ভুল, ঠিক আছে। তো আমরা যদি নিজে নিজে আমাদেরটা চেক করি, যদি ভিউজ পাই বা অন্য কিছু পাই, তাহলে আমরা টাইটেলে ওইটা বসাইতে পারি। আচ্ছা, দেখেন নিউট্রিশন ফ্রিকোয়েন্সিতে আছে 5 বার, টাইটেলেও আছে, তাহলে এখানে টিক দিয়ে দিছে। আবার ডেসক্রিপশনেও আছে। কথা কি বোঝা গেল? আচ্ছা, তারপরে অথরিটি। হ্যাঁ, মানে নিউট্রিশনটা আছে টাইটেলে। আচ্ছা, নিউট্রিশনটা টাইটেলে আছে। নিজেরটা না? এই যে এইটা দেখছেন কি, এই যে এইটা, এটা কিন্তু টাইটেল, হ্যাঁ, টাইটেল। পরিসংখ্যান দেখেছে। হ্যাঁ, ওই পেজটা আসলে সবকিছুই নির্ভর করে হোম পেজটার উপর। ক্রাউল করে আগে কিন্তু পাই হোম পেজটাই, হোম পেজ ছাড়া অন্য কিছু কিন্তু আগে আসে না, হ্যাঁ। তো এই জন্য হোম পেজের উপরই গুরুত্ব বেশি দেয়। আপনার, হ্যাঁ, হোম পেজটাই সবচেয়ে বেশি ভারী করতে হবে, আপনার ভালো করতে হবে, এই জন্য গুগল আপনার আগে হোম পেজটাই পাবে। কম্পিটিটরের বা যেই লিখে সার্চ দিক হোম পেজটাই আগে আসে, এই জন্য এই হোম পেজটার উপরই গুরুত্ব। এই যে এগুলো সব স্ট্যাটিস্টিক গুলা সব হোম পেজের উপরে, হোম পেজের তথ্যের উপর ভিত্তি করে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আপনার, আমি আপনাকে দেখাবো, কিওয়ার্ড কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি টু, এখানে টু ওয়ার্ডস দেখতে পাচ্ছেন। কিওয়ার্ড টু ওয়ার্ডসটা কি আমাদের মনে প্রশ্ন আসতে পারে। তো এখানে দেখেন কিওয়ার্ড শুধু ভিউ, আবার এখানে দেখেন এইউজি ভিউ, মানে কি ফটো একটা কিওয়ার্ড, ভিউ একটা কিওয়ার্ড। ফটো মানে ছবি, ভিউ মানে দেখা, দুইটাই আমরা কি কি দেখি এটা নিয়ে উনি কিওয়ার্ড করছেন, আর একজন ফটো নিয়ে কিওয়ার্ড করছেন, হ্যাঁ। এখন এখানে দেখা যাচ্ছে যে আমি যদি বলি ফটো ভিউ, তাহলে কি হচ্ছে, ছবি দেখা না, এটা একটা কিওয়ার্ড হচ্ছে না? তাহলে এখানে টু টু কিওয়ার্ড মিলে একটা কিওয়ার্ড, দেখেন এইউজি ভিউজ, মানে এটা টু কিওয়ার্ডের একটা রেশিও দেখাচ্ছে। এখানে ফ্রিকোয়েন্সি নয়, বাট টাইটেল এটা নাই। তো এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে এখানে ইংলিশ লেখা সবাই বুঝবেন আমার বিশ্বাস।
তো এখানে মানে তেমন বোঝানোর কিছু নাই। আচ্ছা, অলটা অ্যাট্রিবিউট, এটা কি আমরা বুঝছি? মানে ছবিপুর ALT গতদিন ড্রাগন দেখেছি, মানে একটা ছবিতে যদি আমরা কারসরটা রাখি তাহলে ওই ছবিটার নাম শো করবে। হ্যাঁ, তো এখানে দেখেন উই ফাউন্ড 12 ইমেজেস অন দিস ওয়েব পেজ, নো অল্টার ALT অ্যাট্রিবিউট আর এমটি অর মিসিং, মানে এখানে 12টা ছবি আছে, 12টার মধ্যে একটাও মিস নাই, তার মানে অল্ট্রিবিউটের জন্য এটা ঠিক আছে। আচ্ছা, ডিসকভার পেজ, ডিসকভার, এখানে গুগল ডিসকভার পেজ খুঁজে পাইছে 16,590। এখন আপনার মনে হইতে পারে যে এই হোম পেজের মধ্যে একটা একটা করে কি 16,900টা পেজ আছে, বিষয়টা কিন্তু ঠিক সেরকম না। আপনি কিন্তু আপনার কম্পিটিটরের এই অ্যানালাইসিসটা দেখতেছেন, তো কম্পিটিটরের অ্যানালাইসিসে দেখলে আপনি 16,590টাই পেজ কিন্তু পাবেন না, অটোমেটিক ট্যাগ হতে থাকে। অনেক সময় থিম চেঞ্জ করা, অনেক কিছু বিষয়ের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে আপনার ট্যাগ অটোমেটিক ট্যাগ নিয়ে নিছে। হ্যাঁ, তো অটোমেটিক ট্যাগটা কি এরপরে আমি দেখো। গুগল পাবলিশার, গুগল প্লাসে কি কারো অ্যাকাউন্ট আছে? আছে। আপনি আপনার ওয়েবসাইটে লিখতেছেন, আচ্ছা, তো আপনি একটা আর্টিকেল লিখলেন, তো আর্টিকেলটা আপনি পাবলিশ করলেন না অন্য কেউ পাবলিশ করলো, ওই আর্টিকেল যখন আপনি গুগলে পাবলিশ করবেন তখন আপনার নামে একটা এন্ট্রি হয়ে যাবে যে গুগল প্লাসের বা গুগল পাবলিশার অমুক একজন মানুষ পাবলিশ করছে। এটা যদি কেউ কপিও করে তাও এটা নিয়ে আর নাড়াচাড়া করলেও কোনো কাজ হবে না, কারণ এটা অলরেডি একজন পাবলিশ করে ফেলেছে। তো ওইটারই একটা রেজাল্ট এটা। হ্যাঁ, তার মানে এই যে এই কোম্পানির যে মালিক বা ওয়েবসাইটের যে মালিক সে নিজেই পাবলিশার, বুঝতে পারছেন? সে নিজেই পাবলিশার। এখন যদি আমরা এটা কেউ কপিও করি তাহলে কোনো সমস্যা নেই, ওনার ক্ষতি হবে না, যে কপি করে নিয়ে যাচ্ছে তার ক্ষতি হবে। গুগল পাবলিশারটা এই জন্য না, ছাড়া এমন তো হতে পারে যে এটার কন্টেন্টটা ভালো আছে, সবকিছু ভালো আছে, আমি কপি করে আমারটাতে নিয়ে যাই, কিন্তু তা হচ্ছে না গুগল পাবলিশারের এই এই ব্যাপারটার জন্য। হ্যাঁ, সে পাবলিশ করে দিচ্ছে এবং গুগলের কাছে এন্ট্রি আছে, আমার আর কোনো সমস্যা, পাবলিশারের আর কোনো সমস্যা নেই। ইন পেজ লিঙ্কস, ইন পেজ লিঙ্কস, নো ফলো ডু ফলো আমরা ব্যাকলিঙ্কে পাবো। আমরা আজকে কিছু কিছু টুল সম্পর্কে ধারণা হচ্ছে যে কি কি অবস্থানে আছে তারা, তার ভুলগুলা ভালোগুলা, এবং এরকমটা হয় না যে এই র্যাঙ্কিং এ গেছে কোন জায়গায় ব্যাকলিঙ্ক করছে, আমি যদি জানতে পারতাম তাহলে ওই জায়গায় আমিও ব্যাকলিঙ্ক করলে ভালো হতো, এরকমটা মনে হয় না? তো ওই জায়গাটা আমি পাবো কিভাবে? আজকের ক্লাসটা এইসব বিষয় নেই। হ্যাঁ, যে ও কোথায় কোথায় কি কি করে আসছে, আমিও যদি ওখানে এইসব কাজগুলো করে আসি তার মানে ও যেহেতু ভালো পজিশনে উঠছে আমিও ভালো পজিশনে আসতে পারি। দেখেন ইন্টারনাল লিঙ্ক নো ফলো 0%, নো ফলো না হওয়া, না পার্সেন্টেজটা না থাকাই ভালো। নো ফলোটা কি, আপনি যেখানে ব্যাকলিঙ্কটা দিয়ে আসবেন ওটার একটা রিসোর্স আপনারটা তো চলে আসবে ওইটার, মানে এই যে এটাতে যদি কেউ কোনো ব্যাকলিঙ্কটা দেয়, এই ওয়েবসাইটটাতে যদি কেউ কোনো ব্যাকলিঙ্কটা দেয়, তো ব্যাকলিঙ্কটা এখানে যারা যারা আসতেছে যেসব রিসার্চগুলো দেখতেছে নিচ্ছে রেখে যাচ্ছে, তো ব্যাকলিঙ্কের মাধ্যমে যেন ওই ওয়েবসাইটটাও চলে যায়। তো এটা যদি না যায় তাহলে নো ফলো, যদি হয় তাহলে ডু ফলো। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, এখানে দেখেন এক্সটার্নাল লিঙ্কস ফলো 4.3%, মানে এক্সটার্নাল লিঙ্কস, এক্সটার্নাল কোনো লিঙ্ক এইটাতে আসছে, আসার পরে এর ব্যাকলিঙ্কগুলা দেখে অন্য রিসার্চেও গিয়ে লিঙ্কটা দেখে আসছে, ঠিক এরকম ইন্টারনাল। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কস কি 95.7%, একটা রেশিও, ইন্টারনাল লিঙ্কসের রেশিও যেন খুব বেশি না হয়, খুব বেশি যাতে না হয়, তাহলে নিজের পেজটাই দুর্বল হবে। এখন কি ব্যাপারটা এরকম, আমার নিজের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে মানুষ আসছে না, না এসে এখানে স্টে করছে না, স্টে না করে অন্য কনভার্ট হয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, তাহলে কি আমার জন্য ভালো হলো? ভালো হলো না। কিছু কিছু ক্ষেত্র আছে আমরা লিঙ্ক বিল্ডিং করব, ওইটার বা ইনবাউন্ড কিছু লিঙ্ক থাকবে ওইটার মাধ্যমে যেন আমারটাতে আসে, এইটা ভালো, বাট আমারটার থেকে অন্য কোনো জায়গায় যাতে না যায় এইটা আমার জন্য খারাপ। তো এটাই ওইটা বোঝাচ্ছে। আচ্ছা, অ্যাঙ্কর, অ্যাঙ্কর এক ধরনের টেক্সট। এখানে একটা জিনিস দেখেন, দেয়ার আর মেনি ওয়েজ টু লুজ এ লট অফ ওয়েট ফাস্ট, এখানে অনেক রকমের মেনি পথ আছে কিভাবে ওয়েট লস করা যায়। আচ্ছা, তো আমরা এখানে বুঝতে পারি না, এখানে তো কিছুই লেখা নাই, তো আমরা কিভাবে পাবো? এই যে মেনি ওয়েজ একটা আছে না, এইটা হলো তার অ্যাঙ্কর টেক্সট। আমি প্র্যাকটিক্যালি দেখা দিই, এখানে যদি আমরা চাপ দেই একটা আরেকটা লিঙ্কে, ওই
ওয়েবসাইটের আরেকটা পেজে আমাকে ঢুকাই দিল। এটা হলো অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটটা বোঝা গেছে? না না না, ব্যাকলিঙ্ক মানে ব্যাকলিঙ্কে আপনার একটা ভালো কোনো ওয়েবসাইটে, যেমন ভালো বলতে কি আমি ভালোভাবে বলি, যেমন উইকিপিডিয়া, রেডিট, তারপরে এরকম আরো ভালো ভালো কিছু আছে, আমি বলে দেব যে এইগুলাতে আপনারা ব্যাকলিঙ্ক করবেন যখন সেই ব্যাকলিঙ্ক ক্লাসটা হবে। এইসব কিছু মানে নামি দামি ওয়েবসাইটে আপনার রিসোর্সগুলো রেখে আসা, আপনার লিঙ্কটা রেখে আসা, সাবমিট করা। হ্যাঁ, এটাতে করবেন আপনি। এটা কিন্তু আমি আরেকটা, হ্যাঁ সুন্দর কথা বলছেন, এটাও কিন্তু ভালো একটা ওয়েবসাইট। তো আপনার একটা আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক এটা করবেন, হ্যাঁ এটাও করা যাবে। ঠিক আছে, ব্যাকলিঙ্কের ক্লাস আসলে ওইটা আপনি ডিটেলসে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে অ্যাঙ্কর, এখানে অথরিটি, নিউট্রিশন, নো অ্যাঙ্কর টেস্ট, জাস্ট কয়েকটা দেওয়া আছে। তো আমরা এখানে অ্যাঙ্করের জন্য একটা ভালো ব্যাপার আছে, ব্রোকেন লিঙ্কস। ব্রোকেন লিঙ্কসটা কি, আমি তো ওই দিনকে বলছিলাম মনে হয় ব্রোকেন লিঙ্কস, কারো কি মনে আছে? তার মানে এগুলো ট্রাই করতে হবে। ব্রোকেন লিঙ্কসটা কি, অনেক সময় হয় না যে 40, এক্স্যাক্টলি 404, হ্যাঁ যে লিঙ্কটা কাজ করে না, ওর এমন একটা পেজ আছে, এমন একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কের মাধ্যমে ধরেন যে ওইটা লিঙ্কে দেওয়া আছে, ব্যাক লিঙ্ক করা আছে, বাট ওইটার মাধ্যমে আমি আমার হোম পেজে আসবো, এসে দেখা যাচ্ছে ইরর, নট ফাউন্ড, ব্যাড, ফরবিডেন, এরকম দেখায়। তাইলে গুগলের একটু সমস্যা হবে না, যে ওর পপুলারিটি ফেমাসের একটা ব্যাপার আছে না? তো দেখা যাচ্ছে যে আমি ও ট্রাস্ট করে নিয়ে আসলাম, বাট এখানে এসে তা কিছুই দিতে পারলাম না, তাইলে সমস্যা না, একটা প্রেস্টিজিয়াস ইস্যু। www রিসলভ, এটা ঠিক আছে, অনেকগুলা এটা ভুল থাকে। www রিসলভটা কি, এখানে একটা জিনিস দেখেন, authoritynutrition.com, এটা www সামনে আছে, www নাই, কিন্তু আমরা দেখি www না দিয়ে কি হয়। আচ্ছা, ওইটা নেই, তাহলে ব্রোকেন লিঙ্কসটা তো আমরা বুঝতে পারছি। এগুলা আমরা এত বেশি যাচাই করব, এত বেশি যাচাই করব, নিজে নিজে ঘাটাঘাটি করব, একটা বিষয় নিয়ে গুগলে হেল্প নিব, যত আমরা বেশি করব তত আমাদের ধারণাটা বেশি আসবে, স্বচ্ছ ধারণা। নইলে আমরা 2 দিন ধরে কম্পিটিটরে এতগুলা টুলস নিয়ে এতগুলা যাচাই জাস্টিফিকেশন দিতে আমার কোনো দরকার ছিল না। আমরা যত সার্চ করব, যত অ্যানালাইসিস করব, তত আমরা ডিপে যাইতে পারবো। তো সবকিছু খুঁটিনাটি জানার জন্য, সাপোজ একটা টুলস আছে জাস্ট ব্রোকেন লিঙ্ক দেখালো, আর একটা টুলস আছে ব্যাক লিঙ্ক দেখালো, তো আমরা রিসার্চের ক্ষেত্রে কি করব, সবগুলা জিনিস একসাথে রিসার্চ করলে 10 রকমের জিনিস আমরা অ্যাচিভ করতে পারবো। তো 10 রকমের জিনিসে যদি 2টা ভুল পাই, আমার জন্য এটা ভালো না? এই জন্যই রিসার্চটা সব জায়গায় সব ক্ষেত্রেই খুব ভালো চলে, রিসার্চ করতে হবে। আচ্ছা, হাউ টু লুজ ওয়েট ফাস্ট, এখানে দেওয়া আছে www9, হ্যাঁ, কিন্তু এখানে, আচ্ছা আমরা www টা দিয়ে দেখি কি আসে। কোথায়? হতে পারে। এই যে এটা দেখতে পাচ্ছেন না, দেখেন একটা লেখা আসছে না, এটাই এ আর কি, অল্টার, এটা
মানে ছবির উপর নাম ইয়ে দিলে নাম আসবে। আচ্ছা, আমরা এবার দেখব www রিসাল্ট। www রিসাল্টটা কি? একটা লিংকের www ডট আছে আর একটা লিংকের www ডট নাই, কিন্তু থাকলে সমস্যা কি আর না থাকলে সমস্যা কি? এই জন্য সলভের ব্যাপারটা কি জন্য আসলো আমরা দেখি। হাউ টু লুজ বডি ফ্যাট, এখানে দেখেন authoritynutrition.com, এখানে www নাই, তারপরে এই পেজটা আসতেছে, আসতেছে না? আচ্ছা, এখন আমরা ওইটারই www ডট দিয়ে দেখব, কাজই করে না। আচ্ছা, www ডটটা দিয়ে দেখি এবার কি আসে। দেখেন অটোমেটিকটা ইয়ে হয়ে যাচ্ছে না? আরেকবার ভালোভাবে দেখেন। আমি ওই আগেরটা দেখেন www নাই, বাট আমি এটা স্বেচ্ছায় www দিচ্ছি, দেখেন কি আসে, www ডট এন্টার দেই, দেখেন অটোমেটিক www টা রিসলভ হয়ে যাচ্ছে না? তার মানে হয় কি, দেখা যাচ্ছে যে www ডট দিলে যে পেজটা আসবে, www ডট না দিলে আর একটা পেজ আসবে। এই জন্য আসবে, এরকম অনেক পেজ আছে যে মানুষ লক্ষ্যই করে না, পাবলিশাররা লক্ষ্যই করে না যে www ডট দিলেও যে পেজ আসছে, না দিলেও একই পেজ আসছে। তার মানে গুগল এটা ধরে কি যে এটা www ডট যে ওয়েবসাইটটা আছে তার কপি। www না দিয়ে যে জিনিসটা আসতেছে হোম পেজে, www দিয়েও আসতেছে, তার মানে এটা ওর কপি, না হলে ওইটা ওর কপি, সেহেতু দুইটাতে একটা কিক খাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে আমি বোঝাতে পারলাম? হ্যাঁ, এই কারণে হ্যাঁ হ্যাঁ এই চেঞ্জ করে দেয়। এখানে দেখেন authoritynutrition.com www নাই, বাট এখানে আমি দিলাম, তারপরেও কিন্তু আসলো না, দেওয়ার সাথে সাথে www ভ্যানিশ হয়ে গেল। তার মানে যে পাবলিশার ও নিজে ইচ্ছা করে এই কাজটা করছে, যাতে গুগল আমাকে ট্রাস্ট করে, গুগল আমাকে ট্রাস্ট করে। আচ্ছা, robot.txt তো বুঝতে পারছেন, অনেক ইয়ে দেখাইছি। এক্সএমএল সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপে একটু এরর আছে। এক্সএমএল সাইট ম্যাপটা কি? একটা সাইট ম্যাপ তৈরি করা থাকে। আমরা যদি ঢাকা শহরের ম্যাপ দেখি, যারা ম্যাপ ভালো বোঝেন তারা হয়তোবা খুব সহজে একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় যাইতে পারবে, ম্যাপটা বুঝতে পারবে, বুঝে ওই অনুযায়ী যাইতে পারবে। এখন যদি ম্যাপ না দেয়া থাকে, হ্যাঁ, তাহলে বিদেশি একটা লোক কিন্তু দেখবেন যে সবসময় হাতে ম্যাপ নিয়ে ঘুরতেছে, যারা ম্যাপ বোঝে। হ্যাঁ, তো তাদের জন্য জানে, এই জন্য তাদের জন্য ভালো, কিন্তু ম্যাপ না থাকলে আমি কই খুঁজবো? এখন আপনি হাউ টু লুজ বডি ওয়েট লিখে সার্চ দিলেন, এই ওয়েবসাইটটা ম্যাপ আছে বাট খুব ভালো ম্যাপ নাই, এক্সএমএল যে ম্যাপটা খুব ভালো নাই। তো ম্যাপটা আছে বিধায় কোডিং পড়ে পড়ে আস্তে আস্তে এই ওয়েবসাইটে আসছে, কোডিং পড়ে পড়ে, কিন্তু সাইট ম্যাপটা খুব একটা ভালো দেওয়া নাই। সাইট ম্যাপটা ভালো দেওয়া থাকলে মানে কিছু কিছু সমস্যা আছে, ওইগুলা এখনই বুঝবেন না, অন পেজ অফ পেজ এগুলো দিয়ে লেখেন, বোঝা যাবে কিছু কিছু সমস্যা। তো ওই সমস্যাগুলা ধরা পড়বে এখানে। হ্যাঁ, আচ্ছা, ইউআরএল রিরাইট, ইউআরএল রিরাইটটা কি? আমি হাউ টু লুজ বডি যখন এখানে আমি গেছিলাম, সাথে সাথে এই পেজে চলে আসছিলাম, ওখানে দেখছিলেন হাউ টু লুজ বডি ফ্যাটে যে এই জিনিসটা আসছিল, ফার্স্টে হাউ, তারপরে টু, তারপরে লুজ, তারপরে ওয়েট, এই জিনিসটা আসছিল। কিন্তু অনেক সময় হয় কি, প্রোগ্রামাররা যখন একটা সাইটের জন্য ওয়েবসাইট তৈরি করে, পিএইচপিতে যেভাবে হোক করে, তখন কিছু কিছু কোড আসে, যেমন ইয়ে না পালে হ্যাশ, ডলার, পার্সেন্টেজ, এরকম কিছু চিহ্ন আসে না? হ্যাঁ, ওই চিহ্নগুলা এখানে নাই, ওই চিহ্নগুলা থাকলে এই যে এই জিনিসটা আসতো না। দেখেন হাউ টু লুজ এত সুন্দরভাবে আসতো না। তখন হয়তো কি, ওইটা যদি ঠিক করা না থাকতো, হ্যাঁ, এই যে এইরকম এইরকম এইরকম, তারপরে কিছু লেখা, তারপরে এই যে ডট কম বা স্টার, এইরকম জিনিসগুলো চলে আসতো। তো এগুলো যেহেতু আসতেছে না, তো ওইটা আমার সুন্দরভাবে ইউআরএল রাইটটা সুন্দরভাবে করা আছে, যে আমি এই ওয়েবসাইটে হোম পেজে যাব, হোম পেজের একটা সুন্দরভাবে লেখা চলে আসবে যে আমি এখন হোম পেজেই অবস্থান করতেছি। আচ্ছা, তারপরে কি, আপনারা কি বিষয়গুলো বুঝতেছেন? আচ্ছা, আন্ডার স্কোর ইন দা ইউআরএলস, একটা ইউআরএল এর আন্ডার স্কোর থাকে।
আন্ডারস্কোরটা কি? আন্ডারস্কোরটা দেখাই আমি। এই যে একটা দাগ আসে না, দাগ আসে, এই যে দেখেন আমি বারবার দিচ্ছি এই জন্যে, এই নিচ দিয়ে যে যে ইয়েটা আসে, স্পেসটা আসে, এটাকে আন্ডারস্কোর বলে। এইটা একটা ওয়েবসাইটের জন্য ক্ষতি। আপনি এখন বুঝতে পারবেন না, নেক্সট কোনো একটা ক্লাসে হয়তো কোনো একটা টপিকসে বুঝতে পারবেন। তো এইভাবে না রেখে আমরা সরাসরি যে মিডিলে যেগুলো থাকে না ড্যাশ, এইগুলা ভালো আন্ডারস্কোর। তো এটার আন্ডারস্কোরটা মানে সলভ করা আছে, ওই জন্য আসছে না। কত রকমের যে সিস্টেম আছে, আপনি না অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন না। সামান্য এইটার জন্য এর র্যাঙ্কিং এর সমস্যা হতে পারে, বুঝছেন? এই সামান্য এই যে স্পেস বারটা, এইটার জন্য র্যাঙ্কিং এর অনেক সময় সমস্যা হয়। আচ্ছা, ব্লকিং ফ্যাক্টর। ব্লকিং ফ্যাক্টরটা কি? ফ্ল্যাশ। অনেক সময় ওয়েবসাইট চালানোর সাথে সাথে দেখুন একটা ভিডিও চলে আসে, এটা অনেক সময় ভালো লাগে না, অড লাগে। যেমন সব সময় যে ভালো কাঙ্ক্ষিত ভিডিও, ওই রিলেটেড ভিডিও আসবে তা কিন্তু না, হ্যাঁ, অনেক সময় অড কিছু ভিডিও আসে। দেখেন এখানে ফ্ল্যাশটা, ওই অ্যাডোবি ফ্ল্যাশের যে ব্যাপারটা, হুট করে একটা ভিডিও চলে আসে, ওইটা নাই। ফ্রেমও নাই। ফ্রেম থাকলে হয় কি, একটা এই যে দেখেন আমরা এই ওয়েবসাইটটা একদম সিম্পল ওয়েবসাইট না? আচ্ছা, এই ওয়েবসাইটে যদি ফ্রেম অ্যাড করতো, যেমন আমরা ছবির পাশে একদিন এক্সাম্পল দিয়েছিলাম যে ভাইবার বা কোনো একটা সিভিতে যদি আমরা একটা ছবি অ্যাটাচ করি, তো ওই ছবিটা কি আমরা ফ্রেম দিয়ে দিব, না এমনি সাধারণভাবে দিলে এই জিনিসটা অ্যাপ্লিকেবল বেশি হয়? নিশ্চয়ই সাধারণভাবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো কি, যে ফ্রেম যাতে না থাকে। এখন আপনি বুঝবেন কিভাবে ফ্রেম আছে কিনা, ফ্ল্যাশ আছে কিনা? যখন আপনি একটা থিম কিনবেন, এটা একটা যে থিম, সিম্পল একটা থিম কিনবেন, ওই থিমটাতে লেখাই থাকবে যে এইটাতে ফ্ল্যাশ নাই, ফ্রেম নাই, এগুলো আপনি এখন কিনতে পারেন, বাই নাও। হুম, ব্যাপারটা ঠিক এরকম। এইটা ফ্ল্যাশ ফ্রেম এটা অনেক সময় সমস্যা দেয় ফোনের ক্ষেত্রে। কারণ এখানে যে ওয়েবসাইটটা আছে, এখানে মানুষ ফোন থেকেও ভিজিটর আসবে, ল্যাপটপ থেকেও আসবে, কম্পিউটার থেকেও আসবে, সব থেকে আসবে, ম্যাক থেকেও আসবে, উইন্ডোজ থেকেও আসবে, সব থেকে আসবে। তো অনেক সময় দেখা যাচ্ছে ফোন থেকে যারা আসবে, তো এই ফ্ল্যাশ ফ্রেমের কারণে ওয়েবসাইটটাতে ঢুকতে পারতেছে না। তো তাইলে এইটা সমস্যা না? আমার ভিজিটর কিছু কমে গেল না? সবাই তো আর কম্পিউটার ল্যাপটপ দিয়ে কাজ করে না, অনেক সময় ফোন দিয়ে একজন যায়। তো ওইগুলা যদি নাই, তাইলে সমস্যা না? আর ডোমেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় নষ্ট করে দেয়। তারপরে বাউন্স রেটটা বলে রাখে, অনেক সময় কাজে লাগবে। এই যে একটা ওয়েবসাইট, একজন ভিজিটর সার্চ দিয়ে ওয়েবসাইটে আসলো, আসার পরে অন্য কোনো পেজে না গিয়ে এখান থেকে ব্যাক করে চলে আসলো তার মূল জায়গায়, এটাই হলো বাউন্স রেট। কতটুক সময় একটা পেজে স্টে করলো, এটা হলো বাউন্স রেট। বোঝা গেল? তো বাউন্স রেটটা কম কম হয়। বাউন্স রেট খুব বেশি হওয়া ভালো না, তবে বাউন্স রেট মোটামুটি থাকতে তো হবে। হ্যাঁ, তো ফোনের ক্ষেত্রে ওইগুলো হয় না। আচ্ছা, ডোমেইন রেজিস্ট্রেশন ক্রিয়েটেড 4 ইয়ার্স আগে, 4 বছরের আগের এটা। আচ্ছা, এক্সপায়ার্স ইন 6 ইয়ার্স, 6 ইয়ার্স, মানে 6 বছর পরে এটা এক্সপায়ার হয়, যে আবার রেজিস্ট্রেশন করলে। এটা মূল ফ্যাক্টর না, এটা বোঝাই যাবে। আচ্ছা, ব্লগ। উই ফন্ট এ ব্লগ অন দিস ওয়েবসাইট। এখানে ব্লগ, তো আমার ওয়েবসাইট করলে আমার তো ব্লগ করাই লাগবে, আর ব্লগ তো থাকাই লাগবে। আচ্ছা, এখানে দেখেন রিলেটেড ওয়েবসাইট। এই যে যেসব ওয়েবসাইটগুলো দেখতেছেন না, সব হেলথ রিলেটেড, মানে এটার যে কিওয়ার্ড এই রিলেটেড। তো এই সব কিওয়ার্ড রিলেটেডের সাথে এর একটা লিঙ্ক আপ আছে, একটা সম্পর্ক আছে। ওই জন্য এখানে দেখেন 37,000, এরকম 37,000 পেজের সাথে এরকম আছে। এখন আপনি বলতে বলতে পারেন যে এই এত 37,000 দেওয়া কিভাবে সম্ভব? আসলে ওইরকম না, মূল কিছু জিনিসে দেওয়া আছে, ওটা ট্যাগ হয়ে হয়ে বাড়ছে। আপনি যখন ইয়ে করবেন, আপনার রেশিওতেও এরকম জিনিসই শো করবে, ঠিক আছে? এ দেখেন মোবাইল ভিজিটস। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলিনেস, ভেরি গুড। মানে কি, মোবাইল থেকেও যে আসে, যে জিনিস দেখতে পারবে, যে সুবিধা পাবে, একজন কম্পিউটার থেকে গেলেও সেই একই সুবিধা পাবে। তাহলে মোবাইল ফ্রেন্ডলিনেস, তার মানে আমরা ইরোর কিন্তু এই ওয়েবসাইটটা খুব কম পাচ্ছি, একটা পাইছি। তার মানে এই ওয়েবসাইটের সাথে টেক্কা দিতে হলে আমাকে বুঝে শুনে মাঠে নামতে হবে না? আচ্ছা, আরো কিছু দেখেন, টাচ স্ক্রিন রেডনেস, সবকিছুই কিন্তু দরকার নেই। এই ওয়েবসাইটের 4-5টা জিনিস দরকার, আর একটা ওয়েবসাইট দেখাও ওইটার কিছু জিনিস দরকার, এইরকম ভাবে সব একসাথে করে। আচ্ছা, মোবাইল কম্পেটিভ, হ্যাঁ, কম্প্যাটিবিলিটি। আচ্ছা, এই তো মোবাইলের সব কিছু সুবিধা, এটা মোবাইলের ব্যাপার। আচ্ছা, ফন্ট সাইজ, দেখ ফন্ট সাইজটা কিরকম,
কম্পিউটারে একরকম ফন্ট আসে, কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন ছোট, তখন মোবাইলে যখন রিলেটেড আসে তখন স্ক্রিনটা আস্তে আস্তে কনভার্ট হয়ে মোবাইলে যেটা শো করার দরকার সেই রেজুলেশনটা চলে আসে। এখন আপনি একটা ভিডিও দেখবেন 1080p এর আছে, 720p এর যেগুলো আছে মোবাইলেও ক্লিয়ার লাগে কিন্তু কম্পিউটারে ক্রিস্টাল ক্লিয়ার লাগে। তো এর একটা ব্যাপার আছে আর কি। আচ্ছা, মোবাইল স্পিডটা চেঞ্জ করা যায়, যে কোনো সময় স্পিড চেঞ্জ করা যায়, আমরা অন পেজের ক্লাসে দেখবো স্পিড। তো স্পিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে দুইটা ইরর, কিছু ইরর থাকেই। আচ্ছা, কাস্টম পেজ 404 এটা নাই। 404 মানে কি, যে ব্রোকেন লিঙ্কসটা বললাম না, ওই ব্রোকেন লিঙ্কসটার ব্যাপার। আচ্ছা, পেজ সাইজ, প্রতিটা পেজ এখানে 56.2 কিলোবাইট, লোড টাইম 39 সেকেন্ড। আমরা কিছু একটা সার্চ দেই। আচ্ছা, এই যে দেখেন 47 সেকেন্ড না, মানে এই ওয়েবসাইটটার লোডিং টাইম 47 সেকেন্ড না, 47 না, আসলে ওটা নেটের উপর হিসাব করে, কিন্তু আপনার যে রেটিংটা ওইটা তো আপনার, এখন মনে করেন যে আপনার গ্রামের বাসা থেকেই করতেছেন, আপনার প্রশ্ন হচ্ছে আমি গ্রামের বাসা থেকে আমি সার্চ দিছি এই জন্য আসতেছে না, খুব দেরিতে আসতেছে, ওইটা তো মেজার করবে না, মেজার করবে আপনার যেখানে র্যাঙ্কে যেটা দেওয়া আছে, আপনার ওয়েবসাইটে টুলে যেটা দেওয়া আছে ওইটার ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তারপরে কি ছিল? আচ্ছা, ডোমেইন অ্যাভেলেবিলিটি। ডোমেইন অ্যাভেলেবিলিটি কি? এই যে দেখেন অথরিটি নিউট্রিশন ডট নেট ডট, এই ডোমেইনে আরো মানুষের আছে, বাট ডট কমটা জাস্ট এইটারই, অন্যগুলা ডট গভ আছে, ডট এই যে ওআরজি আছে, ডট ইউ আছে, ডট বিজ আছে, বাট একই নামে আরেকজন আছে, শুধু ডোমেইনটা আলাদা। বোঝা গেল? ডোমেইনটা আলাদা কি, ডোমেইন ইজ ডট নেট ডট ওআরজি, আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, এই যে ডোমেইন স্ট্যাটাস এগুলা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিসের সাথে পরিচয় হব, সেটা হলো যে আপনার ম্যাজেস্টিক। আজকে অনেকগুলা তো আমার নিজেরও একটু হেল্প নেওয়া লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা উর্যাঙ্কের কি আর কোনো কারো সমস্যা আছে? উর্যাঙ্ক এক ধরনের স্ট্যাটিস্টিক দেখাইলো যা আমাদের কম্পিটিটরের কোন ভুল ত্রুটিগুলা দেখতে আমার সাহায্য করবে। আরেকটা আছে ম্যাজেস্টিক। আপনি ওই যে গুগল ওয়েব স্টোরে গিয়ে ওখানে লিখবেন উর্যাঙ্ক, বা আপনি ওই যে এই যে দেখেন, হ্যাঁ, উর্যাঙ্কে গেলে এই যে এসইও এন্ড ওয়েবসাইট অ্যানালাইসিস আছে না, এটাতে গেলে আপনি ক্রমে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, ম্যাজেস্টিক এটাতে গেলাম। সব টুল আমরা একসাথে নিয়ে অ্যানালাইসিস করতেছি আজকে, আর আজকে লাস্ট ক্লাস কম্পিটিটর অ্যানালাইসিসের। আচ্ছা, এখানে তাইলে আমরা আমাদের ওই ডোমেইনটা দেব, কি ছিল আমাদের এটা যেন, না এটা তো কিওয়ার্ড, এই যে authoritynutrition.com, এখানে আমরা দেব, এই যে এখন সার্চ দেব। তার আগে একটু বলি, সাপোজ এরকমটা হয় না, এই যে authoritynutrition.com আমার তো একজন কম্পিটিটর, আপনি এই কথাটাকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, না হলে আমার এগেন এন্ড এগেন প্রশ্ন করবেন। authoritynutrition.com আমার একজন কম্পিটিটর, আমার কাজ হলো একটা দেব, এর ভুলগুলা কোথায় আছে ধরবো, এর ট্রাস্টিটা কেমন দেখবো। আচ্ছা, যে ক্লাসের একল তাই কি সবার চেয়ে সেরা, এর কোনো মানে আছে? যে সাপোজ সরকারি জনতা ব্যাংকে চাকরি পাইল, ফার্স্ট
বা সরকারি কোনো একটা কর্পোরেট জব পাইলো, তাই যে সবচেয়ে সেরা তার কি কোনো মানে আছে? এর চেয়ে ভালো হতে পারে না? আচ্ছা, এখন আমার কম্পিটিটর 1 নম্বর পজিশনে আছে, তার মানে যে সে খুব ভালো, আমার কি এটা মানতেই হবে? 2 ভালো হতে পারে না? অবশ্যই হতে পারে, অনেক কারণ আছে। কারণটা এখানে কি, এই যে লজিস্টিক এমন একটা পরিসংখ্যান করছে যে দেখছে যে এইটা ভবিষ্যতে আজ থেকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর এর পজিশনটা কি নষ্ট হয়ে যাইতে পারে কি যাইতে পারে না। এরকম একটা ব্যাপার থাকে না যে আমি যা কম্পিটিটর ভাবছি তার স্থায়িত্বটা কতটুকু, তার স্থায়িত্বটা যদি বেশি না হয় তাহলে তার সাথে কম্পিটিশন আমার করে লাভটা কি? এই এই যে স্ট্যাটিস্টিক এটা দেবে আমাদের ম্যাজেস্টিক.com। হ্যাঁ, ম্যাজেস্টিক এখানে কি বলতেছে দেখেন, এখানে এক্সটার্নাল ব্যাকলিংকস আছে অনেক, হিউজ হিউজ না, কত, 4 লাখ। এখন আমার 4 লাখই যে দিতে হবে তার কি কোনো মানে আছে? সাপোজ আর একটা উদাহরণ দিই, আপনি একটা কাজ করতেছেন, ওই কাজটা ভালোভাবে করতেছেন একরকম ব্যাপার, আর ওই কাজটা মানে মনোযোগ নাই করতেছেন, এই 2 রকম একটা ব্যাপার হলো। এখন আপনি আপনার একটা ট্রাস্ট একটা ওয়েবসাইটে উইকিপিডিয়ার হোম পেজে আপনার এই ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক করে আসলেন। হ্যাঁ, তো ব্যাকলিঙ্ক তো একটা যদি ভালো ব্যাকলিঙ্ক হয় তাহলে তো 5টার কাজ হয়ে গেল। আমি আরেকটা উদাহরণ দিই, আপনি যুদ্ধ, এটা তো আপনার জন্য যুদ্ধক্ষেত্রই, কারণ সবার সাথে কম্পিটিশন করে আপনি টাকা পাচ্ছেন। একটা যুদ্ধক্ষেত্রে আপনি গেলেন, আপনার প্রতিপক্ষের যোদ্ধা 100 জন আর আপনার পক্ষের যোদ্ধা 10 জন, কিন্তু হইল কি, প্রতিপক্ষের যারা যোদ্ধা আছে তারা ন্যাংরা খোড়া কানা, আর আপনার যারা আছেন তারা 10 জনই বলিষ্ঠ ভালো যোদ্ধা। তাহলে ব্যাপারটা অন্যরকম ঘটলো না? তাহলে ওরা কি পারবে? তো আমার কোটি কোটি ব্যাকলিঙ্ক থেকে লাভ আছে, আমি যদি ভালো একটা জায়গায় ব্যাকলিঙ্ক দিতে পারি, সাপোজ উইকিপিডিয়া ট্রাস্টি একটা ওয়েবসাইট, তো ওই ওয়েবসাইটের জন্য আমি একটা ভালো ব্যাকলিঙ্ক দিতে পারি, তাহলে ওই ব্যাকলিঙ্কটা কাজের ব্যাকলিঙ্ক না? ওই উইকিপিডিয়ার মাধ্যমে আমাকে আরো অনেক ভিজিটর আসছে না, দেখছে না? তো এই ব্যাপারটা আপনারা ওইভাবে নেবেন যে ব্যাকলিঙ্ক খুব হিউজ লাখ লাখ মানে এই না যে ওটা বেস্ট, ওটা বেস্ট। এরকমটা হতে পারে একই পেজে এইটা 10টা ব্যাকলিঙ্ক দিয়ে আসছে, বাট গ্র্যান্ড কিন্তু হবে একটাই। আমার কথা কি বোঝা গেল? মানে ওই যে আরেকদিন একটা উদাহরণ দিচ্ছিলাম না, আপনার বাড়ি রাজশাহীতে, আমার বাড়ি রাজশাহীতে, আপনি যদি আমাদের বাসাতে ঘুরতে আসেন, তাহলে আমার বাড়িতে যদি 10 দিন আসেন, রাজশাহীতে ঘোরার কোনো মানে হলো না। 10 বার আপনি রাজশাহী গেছেন কিন্তু কোথাও যাননি, আমার বাড়িতে 10 বার আসছেন, তাহলে ওই যাওয়ার কোনো রাজশাহী ঘোরার মানে হয় না। কিন্তু যদি 10 বারই 10 জায়গায় ঘুরেন, আমার বাসায় একবার যান, তাহলে রাজশাহী ঘোরার মানে আছে। তো আমরা একটা পেজে 8-10টা ব্যাকলিঙ্ক না করে একটা খুব কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক করব। এখানে কোয়ালিটি সবসময় মেনশন করে, কোয়ান্টিটি না। কতবার দিলাম এটা ব্যাপার না, কত ভালো দিলাম এটাই ব্যাপার। আর ব্যাকলিঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ, আর রিফারিং আইপিএসটা আছে না, আপনার কম্পিউটারের আইপিএস একটা আছে, তো প্রত্যেকটা পেজের একটা এরকম আইপিএসটা আছে, তো এইরকম আইপিএস যত বাড়বে, সাপোজ আমি আপওয়ার্কে যদি আমি এখন একটা অ্যাকাউন্ট খুলি, তাহলে এই কম্পিউটারে যে আইপিএসটা আছে ওইটাতে একটাই জাস্ট খোলা যাবে, আর বেশি না। তাইলে আমি যতই খুলতে চাই তাহলে কি ভ্যানিশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাইলে তো আর খুলে লাভ নেই। তো আমরা প্রত্যেকটা পেজে পেজে ডিফারেন্ট পেজে পেজে গিয়ে যদি আমরা ব্যাকলিঙ্ক করে আসতে পারি, তাহলে আমার রেফারিং আইপিএসটা বাড়বে, আর আইপিএস যত ভালো বেশি হবে তত আমার জন্য ভালো, আমার পেজের ক্ষেত্রে আমার জন্য ভালো। তো আইপিএসটা কি বোঝা গেছে? প্রত্যেকটা পেজের একটা আলাদাই আছে। যেমন আমি আপনাকে একটা দেখাই, আপনি এই জিনিসটা ভালোভাবে দেখবেন, একটা দেখাচ্ছে না? আচ্ছা, আমি টপিক এটাতে যাই, দেখি কি আসে। এটা আর একটু বেড়ে গেল না? তাহলে ওইটার থেকে এটা আর একটা ডিফারেন্ট না? তাহলে প্রত্যেকটা পেজের এইরকম একটা কিছু কিছু নিউমেরিক নাম্বার আছে, ওইটাকে এই এসইওর ক্ষেত্রে আইপিএস বলে। তো প্রত্যেকটা পেজের আলাদা আলাদা আইপিএস আলাদা আলাদা ভাবে আমরা ব্যাকলিঙ্ক করে আসবো, যত আইপিএস এর সংখ্যা বাড়বে তত আমার জন্য ভালো। আচ্ছা আচ্ছা, সাফারিং সাবটেন, আচ্ছা দরকার নেই। এখন ওই যে আমরা যে কথাটা বলতেছিলাম যে সবকিছু এটা দেখলাম ব্যাকলিঙ্কের জন্য, আর একটা এই এই ওয়েবসাইটটা জাস্ট দেখাবে এটা ট্রাস্টি কতটুকু, আর কিছুদিন পর এ কি হারাই যাবে না থাকবে, এর সাথে কম্পিটিশন করে আমার লাভ আছে কিনা। এখানে দেখেন সাইটেশন ফ্লো 56, আর ট্রাস্ট ফ্লো 26। আচ্ছা, সাইটেশন ফ্লোটা কি?
ম্যাজেস্টিক ম্যাজেস্টিক চিন্তা করতেছে এই টোটাল সাইটের একটা প্রবাহ গুগলের কাছে আছে, সেই প্রবাহটা কি, সে সামনের দিকে কত ভালো করতেছে, 56% পজিশনে আছে। কিন্তু ট্রাস্ট ফ্লো ও যতই ভালো করছে কিন্তু ওর বিশ্বাসযোগ্যতা কমতেছে। ভালো করতেছে, আস্তে আস্তে আগাচ্ছে, কিন্তু আস্তে আস্তে যত আগাচ্ছে এর নির্ভরতাটা কমতেছে। তার মানে হয় ব্যাকলিঙ্ক খারাপ দিচ্ছে, লিঙ্ক বিল্ডিং খারাপ দিচ্ছে, না হলে কোনো একটা কোনো এই যে অ্যানালাইসিসের কোনো একটা জায়গা আমরা বুঝতে পারবো যে এই এই জায়গাগুলা ওরা খারাপ করতেছে। কোয়ান্টিটিটা দেখছে এক্স্যাক্টলি। এ সামনের দিকে আগাচ্ছে, ম্যাজেস্টিক বলতেছে এই ওয়েবসাইটটা সামনের দিকে আগাচ্ছে খুব ভালোভাবে দ্রুত 56%, কিন্তু এই যে একটা নির্ভরযোগ্যতা এটা কিন্তু কমে যাচ্ছে। কমে যাচ্ছে কারণ কি, এই যে 4 লাখ সাপোজ ব্যাকলিঙ্ক করছে, আচ্ছা এতগুলো করছে, তার মানে এগুলা খুব একটা ভ্যালুয়েবল না। এক পেজেই 10 বার, এক জায়গায় 10 বার ঘুরে ঘুরে আসছে। আপনি ক্লিক পার কস্টের ক্ষেত্রে দেখবেন, সিপিসির ক্ষেত্রে দেখবেন যে আপনার ওয়েবসাইটে ও 10 বার না 20 বার ঢুকুক, কিন্তু কাউন্ট কিন্তু একবারই হবে দিনে, একবার কাউন্ট হবে না। আইপিএস থেকে আইপিএস থেকে একবারই কাউন্ট হবে, সে যতবারই ঢুকুক। তাইলে হয়তো এরকম কি এরকম আস্তে আস্তে ট্যাগ হয়েছে, বা ওই আপনার দেখা যাচ্ছে যে বারবার ঢুকছে, কিন্তু গুগল যখন আপনাকে পেমেন্ট দিবে তখন সব কিছু হিসাব করে আগে 500 ছিল বা 1000 দেখাচ্ছে, যা দেখা যাচ্ছে আপনি $600 পেমেন্ট করতেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুগল বলে দিচ্ছে যে একজন আপনার ওয়েবসাইটে আসছে 50 বার ঘুরে গেছে, কিন্তু দেখেন ওরটা টাস্ক না, ওর মাত্র একবার আমাদের নিতে হচ্ছে, কারণ একই আইপিএস থেকে এতবার নেওয়া যাবে না। তাহলে তো কোটি কোটি টাকা ইনকাম করতে দিনে। হ্যাঁ, তো আমরা সাইটেশন ফ্লো আর এই যে ট্রাস্ট ফ্লো এটা কি বুঝতে পারলাম? আচ্ছা, ট্রাস্ট ফ্লোকে সাইটেশন ফ্লো দিয়ে ভাগ করলে যদি 0.5 এর উপরে আসে, তাহলে ওইটা আমরা বিশ্বাস করতে পারবো যে এটার সাথে আমার কম্পিটিশন করলে ভবিষ্যতে আমি কিছু করতে পারবো। আর একবারই, যতবারই দিনে একবারই হোক, কারণ আপনার তো একটা দিনে প্রতিদিন প্রতিদিনে দিনে একবারই করতে পারবে, সমস্যা নেই তো। পরের দিন আবার একবার, কারণ কি আপনার আপনি আপনি একটা ওয়েবসাইট, ট্রাস্ট ওয়েবসাইট উইকিপিডিয়াতে আপনি যাচ্ছেন, তাইলে আপনি একটা জিনিস সাপোজ চিন্তা করেন, উইকিপিডিয়া যেদিন থেকে তৈরি হয়েছে, উইকিপিডিয়া যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন এক সাপোজ 1000 মানুষ ওর ওয়েবসাইটে ঢুকছে। আচ্ছা, এখন এখন ঢুকে 1 crore। হ্যাঁ, 1 crore। তো 1 crore এর মধ্যে ওই 1000 জন তো আছে। এই 1 crore যখন আপনার উইকিপিডিয়াতে এখন সার্চ করে, এই 1 crore কিন্তু শুরুর দিন থেকে আস্তে আস্তে এইগুলাই সার্চ করতো। এই মানুষগুলাই কিন্তু, যারা অ্যাকাউন্টিং ভালো বুঝেন তারা হয়তো বা একটা জিনিস, আমার একটা ধারণা থেকে আমি বলছি, টাকা কিন্তু কিছু মানুষের কাছে বন্দী, এরাই কিন্তু টাকাগুলো নাড়াচাড়া করতেছে। যেমন ব্যাংক ছাড়তেছে 1000 টাকার নোট, এইটা আমি চাল কিনতেছি, চাল আলা আবার দেখা যাচ্ছে যে ওই কর দিচ্ছে, ওইটা আবার সরকারের কাছে যাচ্ছে, এইরকম ভাবে একটা সার্কেলে ঘুরে। তো প্রথম দিন যারা সার্চ দিল এখনো কিন্তু তারাই সার্চ দেয়, তাই বলে কি তাদেরটা কাউন্ট হবে না? তাদেরটা কাউন্ট হবে, কিন্তু ডে ওয়াইজ, ওই দিনে আর হবে না। এটা কি বোঝা গেল? ওই দিনে কাউন্ট আর হবে না, একদিনে একবারই। তো উইকিপিডিয়ার তো আপনার প্রতিদিন দরকার হয়, প্রতিদিন দরকার হয়, তাহলে আপনি প্রতিদিন ঢুকতে হচ্ছে, তাহলে 1 কোটি মানুষ তো আগে ঢুকছে, তাহলে ওই 1 কোটি কাউন্ট না হলে তো লস হবে। তো ডে টু ডে এটা ভ্যারি করে। হ্যাঁ, ট্রাস্ট ফ্লোকে সাইটেশন ফ্লো দিয়ে ভাগ করবেন, ভাগ করার পর যদি এই রেজাল্টটা 0.5 এর কম হয়, তাইলে ওই সাইটটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না। অ্যাপ্লিকেবল না বলতে ওই সাইটের ট্রাস্টই কম, 6 মাস পরে এই সাইটটা 1 নাম্বার পজিশন থেকে নিচেও নামতে পারে। আর যদি 0.5 এর উপরে থাকে, তাহলে একটু ভরসা করা যায় যে না, এটা র্যাঙ্কে নামলেও একটু দেরি আছে বা নামানো মুশকিল আছে। এই কথাটা কি আমি বোঝা গেল? ট্রাস্ট ফ্লোকে সাইটেশন ফ্লো দিয়ে ভাগ করবেন, ভাগ করে যদি মানে রেজাল্ট আসে 0.5 এর নিচে, তার মানে আপনি ভাবতে হবে যে এটা যে কোনো সময় ব্রেক মারতেও পারে, বা আজ থেকে 1 মাস হোক 2 মাস হোক, কিন্তু 0.5 এর উপর থাকলে বা 1 এর উপর থাকলে আপনার ওইটাকে ট্রাস্ট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা,
কোনটা? না, টাস্কটি বেশি কঠিন কঠিন হোক, শুরুতে তো আপনার কঠিন হবে, কিন্তু ওইটাকে আপনি নির্ভরযোগ্যতা বেশি যে, কারণ আপনিও তো ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনি ওই র্যাঙ্কে গেলে এইসব বিষয়গুলা লক্ষ্য রাখলে আপনি কখনো নামবেন না। বুঝতে পারলেন? মানে এই এই যে এই ম্যাজেস্টিক যখন এই ওয়েবসাইটটার র্যাঙ্কিং দেখাচ্ছে, আপনি আপনার ওয়েবসাইট দিবেন, আপনারটাও তো দেখাবে, তখন আপনারও তো সাইটেশন ফ্লো, ট্রাস্ট ফ্লো এটা দেখাবে। না, আপনারটা তো আর ওরা ইয়ে করবে না যে ওনারটা করবো না, এরকমটা না, সবারটাই করবে। সো একজনের যদি আপনি ট্রাস্ট করতে পারেন, তাহলে আপনারা প্রতিদিন এখানে আসেন কিসের জন্য? আমার উপর একটা ট্রাস্টই আছে যে এ মোটামুটি যাই হোক শিখাবে, এই জন্যই তো আসেন। কিন্তু ট্রাস্টই যদি না থাকতো কেউ আসতেন? তাহলে একটা নির্ভরযোগ্যতার একটা ব্যাপার আছে, এই সাইটের একটা ট্রাস্টই আছে বিধায় আমরা এটা কম্পিটিটর হিসেবে কাউন্ট করতেছি। কম্পিটিটর হিসেবে কাউন্ট না করলে এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতাম না। ব্যাপারটা ঠিক এরকম। আচ্ছা, এখানে এখন আমরা আরেকটা জিনিস চিন্তা করি, সাইটেশন ফ্লো ভালো 0.5 এর উপরে আছে বা 0.5 এর নিচে, 0.5 এর উপরেই আছে ধরলাম, মানে ট্রাস্টি। কিন্তু কিছু কিছু ছোট জিনিস, যেমন এক বালতি দুধে 1 ফুট লেবুর রস কিন্তু যথেষ্ট। আচ্ছা, এখানে দেখেন অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটটা তো আমরা বললামই যে অ্যাঙ্কর টেক্সটটা এই জিনিস যে একটা সামারির মধ্যে একটা মানে বোল্ড করে একটা লেখা থাকবে, ওইটার নিচে লিংক দেওয়া থাকবে। দেখালাম কিছুক্ষণ আগে। যেমন এই যে অ্যাঙ্কর টেক্সট, এটা যেমন এখানে পাশে দেখেন ব্যাক লিঙ্কটা একটা অ্যাঙ্কর টেক্সট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ব্যাক লিঙ্ক রিলেটেড কিছু ইনফরমেশন আমরা এখান থেকে পাবো। অথরিটি নিউট্রিশন, মানে এই ওয়েবসাইটে হোম পেজে অথরিটি নিউট্রিশন নামে নীল কালার দেখেন 1.7% অথরিটি নিউট্রিশন লেখা অ্যাঙ্কর টেক্সট দেওয়া আছে। 1 মানে 100টা আর্টিকেলের যদি 100টা ওয়ার্ড থাকে, 100টা ওয়ার্ডের মধ্যে 1.7% মানে একটাই ধরি, একটা নিউট্রিশন অথরিটি নিউট্রিশন অ্যাঙ্কর টেক্সট দেওয়া আছে। তাহলে 1000 হলে 10টা, তো শতকরা ওইভাবে হিসাব করছে। হ্যাঁ, এরকম। আচ্ছা, অথরিটি নিউট্রিশন আর একটা আছে দেখেন, এইটা দেওয়া আছে 1.8% অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট কখনোই বেশি, খুব বেশি হওয়া যাবে না, অ্যাটলিস্ট 5 না, এখানে আপনি আরো কম ধরেন 3%-এর বেশি যেন না যায়, তাহলে এটা আপনার জন্য ইফেক্টেবল অ্যাঙ্কর টেক্সটটা। আচ্ছা দেখেন ক্যালোরি, এইটা যে ওয়ার্ড লেখা আছে ওয়ার্ডে এই যে 0.6% মানে 200টার মধ্যে একটা জাস্ট দেওয়া আছে ক্যালোরিজ রিলেটেড অ্যাঙ্কর টেক্সট। তো অ্যাঙ্কর টেক্সটটা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, এটাতে গিয়ে দেখা যাক অ্যাঙ্কর টেক্সট কি কি আছে। আচ্ছা, এখানে দেখেন দেয়ার আর মেনুস, এই যে এই অ্যাঙ্কর টেক্সটটা আর নাই। এই যে দেখেন আরেকটা আছে সুগার, আরেকটা আছে লোয়ারিং ইনসুলিন, এর বেশি নাই। লোয়ারিং ইনসুলিন যদি এইটুকের মধ্যে 3টা থাকতো তাহলে আপনার জন্য ইফেক্ট। একটাই জিনিস কেন বারবার তিনটা আসছে? তোমার কি ওয়েবসাইটের ট্রাস্টই কম? বারবার কেন তুমি বোঝাচ্ছ যে একটা জিনিসই বারবার? দেখেন বিষয়গুলো ওরা এইভাবে ম্যাজেস্টিক যাচাই করে। আচ্ছা দেখেন এখানে কি ব্যাকলিংকস, এখন আমরা দেখি যে এই যে একটা ভালো পজিশন আছে, কোথায় কোথায় ব্যাকলিংক দিছে। আমরা 2-3টা ওয়েবসাইট ঘাটাঘাটি করার পরে দেখতে পারবো। দেখুন www.alternate.org, এই ওয়েবসাইটে অথরিটি নিউট্রিশন যে অ্যাঙ্কর টেক্সট ওইটা রিলেটেড ব্যাকলিংক দেওয়া আছে। দেখেন দেওয়া আছে না? এটার টাইমটাও দেখাচ্ছে 05 জুন 2016, 2016 সালের 5 জুন এই ব্যাকলিংকটা করছে এই ওয়েবসাইটে। বোঝা গেল? এখানে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আমি কি একটু ব্রেক দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা শেষ, এটা শেষ। এখানে আর কিছু দেখান, এখানে আমরা জাস্ট এখানে 3টা জিনিস আমরা দেখলাম, রেফারিং আইপিএস আর ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো আর অ্যাঙ্কর টেক্সট। এইটা থেকে আমরা এই 4টা জিনিস নিব, আর আগের ওয়েবসাইট থেকে আমরা উরেন থেকে কিছু জিনিস নিলাম। আমরা এইভাবে আস্তে আস্তে ইয়ে করবো, ঠিক আছে? আচ্ছা, আর দেখি ওখানে না, ফাইবার নিয়ে আজকে বলিনি। না, আমি বলছি যে ফাইবার নিয়ে একটা ইয়ে দিব এই আর কি। আচ্ছা, এটা